ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারে তোমাদের আবার স্বাগত। এবং আজকে আমরা মাধ্যমিকের তৃতীয় চ্যাপ্টারের শেষ ভিডিওতে এসেছি। আজকের আমাদের বিষয় হচ্ছে ফরাজি আন্দোলন। আগের দিন আমরা জেনেছি ওয়াহাবি আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য, তার ব্যাক স্টোরি কি আমরা বলেছি। এর ব্যাক স্টোরিটাও সেম ভাবে আমি বলবো যে মুসলিমরা ভারতবর্ষে ছিল মূলত নিম্ন শ্রেণীর, আর একদম উচ্চ শ্রেণীর, মাঝামাঝি কোনো শ্রেণীর ছিল না। মধ্যবিত্ত শ্রেণী বলে মুসলিমদের কিছু ছিল না। মুসলিমরা হয় ছিল নবাব, রাজা উজির এইসব, নইলে একদম কৃষক শ্রমিক এই শ্রেণী। তো কেন কিভাবে হয়েছিল আগের ভিডিওতে আমি কিছুটা বলেছি, এই ভিডিওতে আমি বলার চেষ্টা করছি যে ভারতবর্ষে শাসন করতেন প্রথমে একদম মানে 700-800 বছর আগে হিন্দুরা, কিন্তু তাদের ছোট ছোট টেরিটরিতে বিভিন্ন রাজত্ব ছিল, তাদের ইউনিটি কম ছিল। ফলে বাইরের থেকে বিভিন্ন আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এইসব, তখন এরকম দেশ ছিল না, বিশেষ করে আজ আফগানিস্তানের উজবেকিস্তান থেকেই আসতো। তো এখান থেকে যখন এই শাসকরা প্রচুর শক্তি সঞ্চয় করে, ইরানের শাসকরা আসতো, প্রচুর শক্তি সঞ্চয় করে এখানে এসে আক্রমণ করতেন, রুখে দাঁড়াতে পারতো না তারা। ঠিক আছে, ফলে এখানে ইসলামী শাসনের সূচনা হয়। এবং ইসলামী শাসনের সূচনা হওয়ার সাথে সাথে তারা তো অত্যাচার করে বা জোর করে অনেকে ধর্ম চেঞ্জ করায়, অনেকে নিজের ইচ্ছায় ধর্ম চেঞ্জ করে। এবং ধর্ম চেঞ্জের মূল কারণ কি ছিল, যে তাদের পুরনো ধর্ম অর্থাৎ হিন্দু এবং বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন নাগপাশ বা বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন ধর্মীয় আচার আচরণ, সেগুলির থেকে বেরিয়ে এসে তোমার হলো সরি একটু দরকার ছিল, তো সেই সমস্ত বিভিন্ন বিষয়গুলোর থেকে কেন্দ্র করে তারা সরে আসেন এবং ইসলাম ধর্মে গ্রহণ করেন। ঠিক আছে, তো ইসলাম ধর্ম গ্রহণের পরে তাদের কি হচ্ছে যে চলছে, শাসন চলছে, সবকিছু চলছে। 1757 সালে কি হলো, পলাশির যুদ্ধে হারার মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ সরকার চলে এলো, ব্রিটিশ শাসন। এই ব্রিটিশ শাসনের পরে এই সমস্ত ইসলাম, বিশেষ করে যারা মানে উঁচু স্তরের ইসলাম ছিল, ধর্মপ্রাণ ইসলাম ছিল, তারা বললো যে না, এই শাসনটা চলবে না। ঠিক আছে, দারুল হারব বলে আমি আগের দিন লিখেছিলাম, তো সেই জিনিসটা তারা মনে করতে শুরু করলো যে এই দারুল হারব বিষয়টার মাধ্যমে যেটা শত্রুর দেশে পরিণত হয়েছে। এই শত্রুর দেশে পরিণত হয়েছে, তো আমাদেরকে কি করতে হবে, দারুল ইসলামে পরিণত করতে হবে। যার জন্য আমাদেরকে ফরাজি বা ফরজি, ফরজি কথাটা শুনেছো তো, ফার্স থেকে এসছে, এটা কিন্তু উর্দু শব্দ, যে ফার্স মানে তোমার যেটা কাজ কর্ম, সেই ফার্স দায়িত্ব, সেখান থেকে ফরজি, সেখান থেকে হচ্ছে ফরাজি, এই কথাটা চলে আসে। তো এবার ফরাজি শব্দটা এলো, এবং তারা এর মাধ্যমে কি শুরু করলো, যে আমাদেরকে ইসলামের পুনরুদ্ধার করতে হবে, ইসলামের সংস্কার করতে হবে। যার সূচনা করলেন 1804-এ হাজী শরীয়তুল্লাহ বলে ঢাকার একজন সন্ত মানুষ। ঠিক আছে, তো তিনি এই ঢাকার বিভিন্ন, যে আমাদের বাংলাকে বিভিন্ন হল বা টেরিটরিতে বা পরগনায় বিভক্ত করে দিয়ে তার শাসনভার দেওয়া শুরু করলেন এক একজনকে। প্রথম দিকে ব্রিটিশরা এটার বেশি কিছু নাক গলায়নি, কিন্তু 1837 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর মোহাম্মদ মুহসিন, যার ছেলের নাম দুদু মিয়া, এই নামটা আমরা মুখস্থ রাখবো এবং মনে রাখবো, এটা কিন্তু প্রশ্ন আসে, পরীক্ষায় বারবার আসে। এই মোহাম্মদ মুহসিনের নেতৃত্বে ফরাজি আন্দোলন ব্যাপক আকার ধারণ করলো। প্রথমেই তারা জমিদার এবং তারপরে ব্রিটিশ কোম্পানিকে আক্রমণ করলো, নীলকর সাহেবরাও ছিল তার মধ্যে, তাদের উপর আক্রমণ করলো। বিভিন্ন মানে কোম্পানির যে অফিস আদালত গুলো ছিল, জমিদার বাড়ি, সেগুলোতে আক্রমণ করা শুরু করলো। হিন্দুরা এতে প্রবলভাবে যোগ দেয়। ঠিক আছে, তারাও এটাকে কৃষক আন্দোলন মনে করেই আন্দোলনে যোগ দেয় এবং অস্ত্র হাতে তুলে নেয়। তো এই দুদু মিয়ার আমলেই এইটা সব থেকে বেশি তোমার ছড়িয়ে পড়ে। এবং তারপরে ব্যাপারটা হয়ে যায় যে ইনি প্রায় কোথায় কোথায় নিয়ে যায়, এটা একটু বলে দিই। রংপুর, ঢাকা, নদিয়া, খুলনা, মানে দেখলে প্রায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এই আন্দোলন ছড়িয়ে পড়ে। নেতৃত্বে ইসলামীয়রা থাকলেও এর মধ্যে হিন্দুরা প্রবলভাবে, হিন্দু যারা চাষি বা শ্রমিক এরা ছিলেন, তারা এতে যুক্ত হন। 1862 খ্রিস্টাব্দে তার পুত্র আব্দুল গফর, যার নাম নোয়া মিয়া,
এই আন্দোলনকে নিজের নেতৃত্ব দেওয়া শুরু করেন এবং আরো র্যাডিক্যাল পদ্ধতিতে তারা আক্রমণ করতে শুরু করে। এই সময় এমন একটা ঘটনা ঘটে যে হিন্দুরা এই আন্দোলন থেকে সরে আসতে বাধ্য হয়, কারণ এই আন্দোলন এতটাই উগ্র ইসলামীয় হয়ে যায় যে এর থেকে সরে আসতে তাদের বাধ্য হতে হয়। তো এইভাবে 1862 খ্রিস্টাব্দ অব্দি এই আন্দোলন চলে। তারপরে এই আন্দোলন দমন করা হয় ব্রিটিশ কোম্পানির দ্বারা, শক্তি প্রয়োগের মাধ্যমে এই আন্দোলন দমন করা হয়। ঠিক আছে, পরবর্তীতে ব্রিটিশ সরকারও আসে, আন্দোলন দমন করা হয়। তো এইবার মূল কথা হচ্ছে যে এই আন্দোলন শেষ হলো, অন্যান্য কৃষক আন্দোলনের মতো এটা হলো। এর ইম্পর্টেন্স কিন্তু এই 3 নাম্বার 4 নাম্বার তোমাদের পরীক্ষার জন্য, কিন্তু বাংলার ইতিহাসের ইম্পর্টেন্স অনেক বেশি। ঠিক আছে, বাংলার ইতিহাসের ইম্পর্টেন্সটা কোথায়? বাংলায় আমরা বারবার করে বলছি যে হিন্দু মুসলিমদের মধ্যে যে ঐক্যর ফাটল আসছে, সেইটা প্রথম কিন্তু ব্রিটিশরা একদম সূক্ষ্মভাবে লক্ষ্য করে। এই যে নোয়ামিয়ার সময় যখন হচ্ছে হিন্দু মুসলিম একসাথে যুদ্ধ করছে, তারপরে তারা যখন দেখছে যে একটা কারণের পর, ধর্মীয় কারণের পর তারা সরে আসছে, এটা কিন্তু ব্রিটিশ সরকার তখন লক্ষ্য করে। ঠিক আছে, সময়টা দেখো 1862, একদম 1857 পর পর। 1857 সে কি ধামাকা হয়েছিল তোমরাও জানো, মহাবিদ্রোহের ঘটনা, যেটা ডিটেলস আমরা পরের চ্যাপ্টারে পড়বো, হয়তো পরের দিনই আমরা বলবো, পরের ভিডিওতেই দেখতে পাবে। তো সেখানে হিন্দু মুসলিমদের এই ঐক্য ভাঙার প্রথম সুর কিন্তু খুঁজে পাওয়া যায় এইখানে। এবার তোমরা এই দুটো আন্দোলন আমি মোটামুটি পড়ালাম তোমাদেরকে, যে ওয়াহাবি আন্দোলন আর ফরাজি আন্দোলন, এই দুটোই সেই সময় বাংলায় গড়ে ওঠা কৃষক শ্রেণীর থেকে বলো বা একদম নিম্ন ইসলামিক শ্রেণীর থেকে গড়ে ওঠা দুটো বড় আন্দোলন, যেটা পরবর্তীতে কৃষক আন্দোলনের রূপ নেয়। ঠিক আছে, তো এটাই বিষয় যে কিভাবে আন্দোলনগুলো তোমার গড়ে উঠলো, এবং সবই একই প্যাটার্ন। দেখো সবকটাই একই প্যাটার্ন, যে ব্রিটিশদের প্রথমে কোম্পানির বিরুদ্ধে, তারপরে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এ হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হবে।